সালামু আলাইকুম সবাইকে। সবাইকে গণিত ক্লাসে স্বাগতম। আমি আরিফুল ইসলাম, এক্স ক্যাডেট, কুমিল্লা ক্যাডেট কলেজ। আমি চুয়েট থেকে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়েছি। আজকে আপনাদের আমি একটা গণিতের অধ্যায় 1.3, আপনাদের ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের অধ্যায় 1.3-এর কিছু অঙ্ক আমি করে দেখাবো। এই অধ্যায় 1.3টা আমরা মোটামুটি যারা গণিত বইটা নিয়ে ঘাটাঘাটি করেছে সবাই জানি এটা গসাগু লসাগু নিয়ে। অধ্যায় 1.1, 1.2 এই দুইটা চ্যাপ্টার আসলে খুবই সহজ। আমাদের কঠিন অঙ্কটা শুরু হয় অধ্যায় 1.3 থেকে আমাদের গণিত বইয়ের। তো অধ্যায় 1.3-এর 1, 2, 3, 4 এই চারটা অঙ্ক থাকে হচ্ছে মৌলিক উৎপাদক এবং ইউক্লিডীয় পদ্ধতি বা ভাগ পদ্ধতিতে গসাগু ও লসাগু নিয়ে। তো এই চারটা জিনিস, এই চারটা অঙ্ক আমরা মোটামুটি সবাই পারি। কিন্তু আমাদের জন্য এরপরে যে অঙ্কগুলো 5 থেকে শুরু করে 13 পর্যন্ত, যে অঙ্কগুলো আমাদের কাছে একটু কঠিন মনে হয়, এবং আমি বলবো আপনাদের গণিত বইয়ের এই অঙ্কগুলোই মোটামুটি কঠিন অঙ্কগুলোর মধ্যে অন্যতম কয়েকটা অঙ্ক। এই অঙ্কগুলো যদি আপনি পারেন, দেখা যাবে গণিত বইয়ের আপনার বীজগণিত বা জ্যামিতি বলেন বা অধ্যায় 2.1, 2, 3 বলেন, এগুলো কিন্তু আপনার কাছে অনেকটা ইজি মনে হবে। কিন্তু এই 1.3-এর যে অঙ্কগুলো, এই অঙ্কগুলো কম্পারেটিভলি একটু কঠিন। তা আমি আজকে এই ভিডিওর মাধ্যমে চেষ্টা করবো আপনাদেরকে অঙ্কগুলো একটু সহজ করে বোঝানোর জন্য। ঠিক আছে, তাহলে আমরা চলুন প্রথমে একটু বেসিক অংশটা দেখে নিই। আমরা জানি এখানে আমাদেরকে কি করতে হবে, 1.3-এ গসাগু এবং লসাগুর মাধ্যমে অঙ্কগুলো সমাধান করতে হবে। এখন চিন্তা করুন তো, আপনাকে যখন পরীক্ষায় অঙ্কগুলো দেওয়া হবে তখন কি কোনোভাবে শিক্ষকরা বলে দিবে যে হ্যাঁ তুমি এখানে গসাগু করো, তুমি এখানে লসাগু করো? বা পরীক্ষার হলে কিন্তু আপনাকে বলে দিবে না এই অঙ্কটাতে তুমি গসাগু করবে অথবা এই অঙ্কটাতে তুমি কি করবে, লসাগু করবে। আমাদেরকে প্রশ্ন দেখে বুঝতে হবে আমরা এখানে গসাগু করব অথবা আমরা এখানে লসাগু করবো। এখন এই জিনিসটা কিভাবে বুঝবো? আমরা ক্লাস 5-এ অধ্যায় 5-এ গুণিতক এবং গুণনীয়ক একটা অধ্যায় করেছিলাম। সেখানেও আমাদের গসাগু লসাগু ছিল এবং সেখানে আমরা কয়েকটা অঙ্ক করেছিলাম। কিন্তু ক্লাস 5-এও কিন্তু অনেকেই এই সমস্যাটা ফেস করেছে যে স্যার আমি আসলে বুঝতেছি না কোন অঙ্কে আমি গসাগু করব, কোন অঙ্কে আমি লসাগু করব। প্রথমে আমি সেই জিনিসটা আপনাদেরকে কি করি একটু বুঝিয়ে দিই, যে আমরা কোন অঙ্কে গসাগু করব, কোন অঙ্কে লসাগু করবো। তার আগে আমরা একটু গসাগু লসাগু কিভাবে করে সেটা দেখি। এখানে দেখেন 12, 18 এবং 24-এর গসাগু ও লসাগু নির্ণয়ের আমি দুইটা উদাহরণ রেখেছি। এটা আমি একটু ভিন্ন নিয়মে করেছি, আপনারা মৌলিক উৎপাদক বিশ্লেষণ এবং ইউক্লিডীয় ভাগ প্রক্রিয়া যেটা করেন তার থেকে একটু ভিন্নভাবে আমি দেখিয়েছি। এটা হচ্ছে আমি বলি গুণনীয়ক এবং গুণিতক পদ্ধতি। 12, 18, 24 তিনটা সংখ্যার আমাকে কি করতে বলেছে, গসাগু বের করতে বলেছে। তাহলে আমি কি করেছি, 12 এর গুণনীয়ক বের করেছি, 18 এর গুণনীয়ক বের করেছি, 24 এর গুণনীয়ক বের করেছি। 1, 2, 3, 4, 6, 12 এভাবে করে আমি গুণনীয়ক গুলো নির্ণয় করে নিয়েছি। এখন গসাগু মানে কি, গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। গুণনীয়ক বের করার পরে এবার আমি সাধারণ গুণনীয়ক কোনটা কোনটা, এই যে 1, 2, 3, 6, 1, 2, 3, 6, 1, 2, 3, 6, এই চারটা সংখ্যা দেখেন 12 এর গুণনীয়কের মধ্যেও আছে, 18-এর মধ্যে আছে, 24-এর গুণনীয়ক গুলোর মধ্যেও আছে। এই চারটা গুণনীয়কের মধ্যে গরিষ্ঠ মানে বড়, সব থেকে বড় গুণনীয়ক কোনটা, সব থেকে বড় সাধারণ গুণনীয়ক হচ্ছে 6, তাই গসাগু হচ্ছে কত, 6। এখন এখানে একটা জিনিস আপনি চিন্তা করে দেখেন, দেখেন আমি 12, 18, 24-এর যখন গসাগু নির্ণয় করব, যে গসাগুটা আমি পাবো সেই গসাগুটা কখনোই এই প্রদত্ত সংখ্যাগুলো থেকে বড় হতে পারবে না। অবশ্যই আমার গসাগুটা কি আসবে, প্রদত্ত সংখ্যাগুলো থেকে ছোট হবে। আমি যদি এখানে 12 এবং 18 এই দুইটা শুধুমাত্র, সরি 12 এবং 24 এই দুইটা শুধুমাত্র গসাগু নির্ণয় করতাম, তাও গসাগু আসতো আমার 12, যেটা হচ্ছে ছোট সংখ্যার সমান। প্রদত্ত সংখ্যাগুলোর মধ্যে থেকে যেই সংখ্যাটা সব থেকে ছোট থাকবে গসাগু সবসময় সেটা সমান হবে অথবা তার থেকে ছোট হবে। এই সব থেকে ছোট সংখ্যা যেটা 12, এর থেকে বড় হওয়ার সম্ভাবনা কখনোই নাই। মানে গসাগু কখনো প্রদত্ত সংখ্যাগুলোর মধ্যে থেকে যে সংখ্যাটা সব থেকে ছোট তার থেকে বড় হওয়া সম্ভব না। একটা ইনফরমেশন মাথায় রাখেন। একইভাবে লসাগুর কথা চিন্তা করে দেখেন। লসাগুর ক্ষেত্রে কি, লঘিষ্ঠ সাধারণ গুণিতক মানে আমি 12-এর গুণিতক গুলো বের করলাম, 18 গুণিতক, 24-এর গুণিতক, এটা তো অসংখ্য। তো এই গুণিতক গুলোর মধ্যে সাধারণ গুণিতক কে কি আছে, 72, 72, 72 আছে, 144, 144, 144 আছে। মানে 72 সংখ্যাকেও আমি 12, 18, 24 দিয়ে ভাগ করতে পারবো। আবার 144, 144, 144 কেও 12, 18, 24 দিয়ে ভাগ করতে পারবো। এরকম আরো সংখ্যা আছে, 216 পাবো, ঠিক আছে। তারপর সামনে গেলে আরো পাবো, ঠিক আছে, 288 পাবো, 360 পাবো। এই সবগুলো সংখ্যাই কি 12, 18 এবং 24 দ্বারা নিঃশেষে বিভাজ্য। কিন্তু আমার দরকার লঘিষ্ঠটা, সব থেকে ছোটটা। তার মানে সব থেকে ছোটটা 72, এটাকে আমি লসাগু হিসেবে নিই। এখন দেখেন সব থেকে ছোট সংখ্যাটা নিয়েছি, গুণিতক সাধারণ গুণিতক গুলোর মধ্যে সব থেকে ছোটটা নেওয়ার পরেও সেটা কিন্তু প্রদত্ত সংখ্যাগুলো থেকে বড় হয়েছে, প্রদত্ত সংখ্যাগুলো থেকে বড় হয়েছে। মানে
তিনটা বা চারটা সংখ্যার লসাগু প্রদত্ত সংখ্যাগুলোর মধ্যে থেকে সব থেকে বড় যেটা তার থেকে ছোট হতে কখনো পারবে। একটা জিনিস মাথায় রাখবেন, মানে আমি যদি আপনাকে বলি 25 এবং 50-এর গসাগু কত, আপনি একটা জিনিস শিওর হয়ে বলতে পারবেন গসাগুটা কখনো 25-এর থেকে বড় হতে পারবে না, অবশ্যই 25 বা তার থেকে ছোট হবে। আর লসাগু যদি বলি 25 এবং 50-এর লসাগু কত, সে লসাগুটা অবশ্যই 50-এর থেকে বড় হবে বা 50-এর সমান হবে, 50-এর থেকে ছোট হওয়া সম্ভব না। এই দুইটা ইনফরমেশন মাথায় ঢুকে ফেলেন, এই দুইটা ইনফরমেশন মাথায় ঢুকে ফেলেন। এখানে গরিষ্ঠ আমরা সব থেকে বড় সংখ্যাটাই নিচ্ছি, কিন্তু সব থেকে বড় সংখ্যাটা কি হবে? প্রদত্ত সংখ্যাগুলো থেকে অবশ্যই ছোট হবে, কারণ গুণনীয়ক মানে কি প্রদত্ত সংখ্যা থেকে সব থেকে মানে গুণনীয়ক গুলো তো সবসময় প্রদত্ত সংখ্যা থেকে ছোটই হয়। তাহলে গসাগুটা হচ্ছে কি প্রদত্ত সংখ্যাগুলো থেকে ছোট বা সব থেকে ছোট সংখ্যাটা সমান হবে। আর লসাগু হচ্ছে প্রদত্ত সংখ্যাগুলোর থেকে বড় অথবা সব থেকে বড় সংখ্যাটা সমান হবে। এখন এই জিনিসটা আমি কেন বুঝিয়েছি আমি আপনাদেরকে বলি, দেখেন ক্লাস 5-এর অঙ্কগুলো দিয়ে আমরা আগে একটু বেসিকটা ক্লিয়ার করে নিই। ক্লাস 5-এ আপনাদের এরকম দুইটা অঙ্ক ছিল, আরো দুইটা আছে, আমি পরের পেজে যাব। দুইটা অঙ্ক কি আছে, দুইটা অঙ্কে এখানে বলেছে একটি রাস্তায় কিছু গাছ এবং ল্যাম্পপোস্ট আছে, 25 মিটার পর পর গাছ এবং 20 মিটার পর পর ল্যাম্পপোস্ট লাগানো আছে বা লাগাচ্ছে। রাস্তার শুরুতে গাছ ও ল্যাম্পপোস্ট একত্রে থাকলে কত মিটার পর পর গাছ এবং ল্যাম্পপোস্ট পুনরায় একসাথে থাকবে? এখন আপনি বলেন তো, এখানে দুইটা প্রদত্ত সংখ্যা দেওয়া আছে 25 এবং 20। এখন ল্যাম্পপোস্ট যেভাবে আমি পর পর লাগাবো, এই ল্যাম্পপোস্ট এই 25 বা 20 মিটার এর আগে কখনো একত্রে লাগানো সম্ভব বা একত্রে থাকা সম্ভব না। অবশ্যই ল্যাম্পপোস্ট গুলো কি হবে, সামনে কোথাও গিয়ে মিলিত হবে, মানে 25 এবং 20 মিটারের থেকে বড় কোথাও গিয়ে, দূরে কোথাও গিয়ে তারা মিলিত হবে। তাহলে দেখেন আমরা স্পষ্ট কিন্তু বলতে পারছি যে আমার উত্তরটা হওয়া দরকার সেটা 25 এবং 20-এর থেকে অবশ্যই কি হবে, বড় হবে। তার মানে যখন এরকম প্রদত্ত সংখ্যাগুলো থেকে বড় হবে, তখন সেখানে আমরা কি করব, লসাগু করব। তখন সেখানে আমরা কি করব, লসাগু করবো। এই অঙ্কটা উত্তর বের করার জন্য আমরা কি করেছিলাম, লসাগু করেছিলাম। আবার একইভাবে দেখেন তিনটা ভিন্ন রঙের ঘন্টা আছে, লাল রঙের ঘন্টা 18 মিনিট পর পর বাজে, হলুদ রঙের ঘন্টা 15 মিনিট এবং সবুজ রঙের ঘন্টা 12 মিনিট। এখন 18, 15, 12 মিনিট পর পর যে বাজতেছে, কখনো কোনোভাবে কি এই 12 মিনিট বা 18 মিনিটের আগে তিনটা ঘন্টা একত্রে বাজা সম্ভব? কারণ 18 মিনিট আগে তো তৃতীয় ঘন্টাটা বাজেই নাই, তাহলে তিনটা একসাথে কিভাবে বাজবে? তার মানে কি আসবে, 18 মিনিটের পরে কোনো না কোনো একটা সময়ে গিয়ে এই তিনটা ঘন্টা আবার একত্রে বাজবে। তার মানে কি আমার এখানে কখন একত্রে বাজবে সেটা কি আসবে, 12, 18 এবং 15 থেকে কি হবে, বড় হবে। আর বড় হলেই তখন সেখানে আমরা কি করব, লসাগু করব। দেখেন এই জিনিসটা যদি আপনি মাথায় রাখেন, আপনি কিন্তু প্রশ্ন পড়ে নিজে একটু চিন্তা করে বলতে পারতেছেন আপনার এখানে কোথায় গসাগু করতে হবে, কোথায় লসাগু করতে হবে। তাহলে এখানে একটু দেখেন, একটা পয়েন্ট সবাই খাতায় লিখে নিবেন, লসাগু এর মান সর্বদা প্রদত্ত সংখ্যাগুলো থেকে বড় হবে, অথবা আরেকটা জিনিস লিখতে পারেন সর্বদা প্রদত্ত সংখ্যাগুলোর মধ্যে থেকে যে সব থেকে বড় সংখ্যাটা থাকবে সেটা সমান হবে। প্রদত্ত সংখ্যাগুলোর মধ্য থেকে সব থেকে বড় যে সংখ্যাটা থাকবে সেটা সমান হবে, অথবা প্রদত্ত সংখ্যাগুলো থেকে বড় হবে। এই ইনফরমেশনটা মাথায় রাখেন, এগুলো কিন্তু বারবার বলার কারণ হচ্ছে আপনাকে পরীক্ষায় যখন প্রশ্ন দিবে আপনি কিন্তু প্রশ্ন পড়ে বুঝতে আপনি গসাগু করবেন না লসাগু করবেন, প্রশ্ন পড়ে বোঝার জন্য আমি এই জিনিসগুলো বলছি। আরো কিছু পয়েন্ট আছে, আস্তে আস্তে আসবো আমরা। পরবর্তীতে দেখেন আপনাদের আরো দুটো অঙ্ক ছিল এরপরে, সেখানে কি ছিল, যে এই যে একটা আয়তাকার মেঝে দেওয়া ছিল, যেখানে প্রস্থ ছিল 36 মিটার, দৈর্ঘ্য ছিল 42 মিটার, বলেছে আপনাকে টাইলস দিয়ে রুমটা ফিল আপ করতে হবে। তাহলে সর্বোচ্চ টাইলসের দৈর্ঘ্যটা কত আসবে, বর্গাকার টাইলসের দৈর্ঘ্য। এখন আপনি একটা জিনিস চিন্তা করেন যে রুমের দৈর্ঘ্য 42 আর 36, আমার এই দৈর্ঘ্য প্রস্থ থেকে কি টাইলসের দৈর্ঘ্য কখনো বড় হতে পারবে? রুমের থেকে বড় আমি টাইলস নিয়ে তারপর রুমে বসাবো, এটা তো পসিবল না। তাহলে টাইলসের দৈর্ঘ্যটা অবশ্যই এই 42 এবং 36 থেকে ছোট হবে। তাহলে যখন প্রদত্ত সংখ্যা থেকে মানটা ছোট হয়ে আসবে, তখন সেখানে আমরা কি করব, গসাগু করব। তখন সেখানে আমরা কি করব, গসাগু করবো। একইভাবে দেখেন একজন শিক্ষক 42টি কলা, 84টি বিস্কুট এবং 105টি কলা চকলেট কোনো অবশিষ্ট না রেখে শিক্ষার্থীর মধ্যে সমান ভাগে ভাগ করে দিতে যাচ্ছে। এখন 42টা কলা কি আমি 42টা ছাত্র বা শিক্ষার্থী থেকে বেশি সংখ্যকের মধ্যে ভাগ করে দিতে পারবো? আমি তো এখানে পিস পিস করবো না, আলাদা করে করবো না, আমি তো একটা একটা করে এক একজনকে দিব। তাহলে এই যে 84টা বিস্কুট বা 42টা কলা আমাকে কি করতে হবে, 42 জনের মধ্যেই আমি সর্বোচ্চ ভাগ করে দিয়ে দেবো, অথবা সংখ্যা তার থেকে কম হবে। কাউকে দুইটা করে দিলে 21 জনের মধ্যে দিব, কাউকে তিনটা করে দিলে 14 জনের মধ্যে দিব, কাউকে 7টা 6টা করে দিলে 7 জনের মধ্যে দিব। মানে আমার এখানে শিক্ষার্থীর সংখ্যা 42-এর থেকে ছোটই হবে, 42-এর থেকে বড় হওয়া সম্ভব। তাহলে 42-এর থেকে যদি বড় হওয়া সম্ভব না হয়, তাহলে অবশ্যই আমার এখানে কি আসবে, প্রদত্ত সংখ্যা যে 42, 84 এবং 105 এখান থেকে ছোট হবে। তো সেক্ষেত্রে আমরা কি করব,
গসাগু করবো, সেক্ষেত্রে আমরা কি করবো, গসাগু করবো। তাহলে এই দুইটা ইনফরমেশন সবাই একটু মাথায় ঢুকে ফেলে, যে গসাগু এর মান সর্বদা প্রদত্ত সংখ্যাগুলো থেকে ছোট হবে, অথবা সব থেকে বড় যে সংখ্যাটা থাকবে, সব থেকে ছোট যে সংখ্যাটা থাকবে প্রদত্ত সংখ্যাগুলোর মধ্যে, তার সমান হতে পারে। যেমন আমি যদি আপনাকে বলি 10, 20 এবং 30-এর গসাগু কত, 10, 20 এবং 30-এর গসাগু কত, এদের গসাগু 10। দেখেন এই 10টা কি প্রদত্ত সংখ্যাগুলোর মধ্যে সব থেকে ছোট সংখ্যা, কিন্তু 10-এর থেকে বড় কোনোদিন হওয়া সম্ভব না। 10-এর থেকে ছোট হতে পারে, 10-এর থেকে ছোট হতে পারে। আমি যদি এখানে 25 নিতাম, তাহলে আমার গসাগু হয়ে যেত 5, 10-এর থেকে ছোট হয়ে গেছে। কিন্তু 10-এর থেকে বড় হওয়া সম্ভব। এই কয়েকটা ইনফরমেশন মাথায় রাখেন। আমি যখন স্টেটমেন্ট কথার অঙ্ক করব, যেমন আমাদের হচ্ছে যে বইয়ের মধ্যে কয়েকটা অঙ্ক আছে, লোহার পাতকে ভাগ করা, বা হচ্ছে যে বাতি কতক্ষণ পর পর জ্বলবে, বা ঘন্টা কতক্ষণ পর পর বাজবে, বা অ্যালার্ম কতক্ষণ পর বাজবে, এই ধরনের অঙ্কগুলো আমরা করব, কয়েকজনের মধ্যে ভাগ করে দাও। ঠিক আছে? তো এই জিনিসগুলো যখন অঙ্কগুলো করব, তখন এই জিনিসটা আপনাকে মাথায় রাখতে হবে। এইভাবে প্রশ্ন পড়ে আপনাকে বুঝতে হবে, আপনি এখানে গসাগু করবেন অথবা এখানে লসাগু করবেন। এবার আমরা আমাদের বইয়ের অঙ্কগুলোতে একটু চলে যাই। যে বইয়ের যে আমাদের অঙ্কগুলো আছে, সে অঙ্কগুলো আমরা একটু পড়ি। এখানে 5, 6, 7, 8, আমি 4টা অঙ্ক নিয়েছি। এই 4টা অঙ্কের মধ্যে 5, 6, 7 আমি আগে করা। ঠিক আছে? আপনারা এই 4টা প্রশ্ন একটু মনোযোগ দিয়ে পড়েন, একটু মনোযোগ দিয়ে পড়বেন, একটু সময় নিয়ে, দরকার হলে ভিডিওটা পজ দিয়ে আপনি এই 4টা প্রশ্ন পড়ে নিন। ঠিক আছে? পড়ার পরে এবার আপনি চিন্তা করেন তো, এই 4টা প্রশ্নের মধ্যে কোন কোন শব্দগুলো রিপিট হচ্ছে, মানে বারবার আসতেছে। যেমন এখানে বৃহত্তম সংখ্যাটা শব্দটা এসেছে, এখানেও বৃহত্তম শব্দটা এসেছে, এখানে সংখ্যা দ্বারা এসেছে, এখানে সংখ্যা দ্বারা এসেছে, এখানে ভাগশেষ এসেছে, এখানে ভাগশেষ এসেছে, এখানে ক্ষুদ্রতম এসেছে, ক্ষুদ্রতম এসেছে, সংখ্যা কে এসেছে, সংখ্যা কে এসেছে, ভাগশেষ এসেছে, ভাগশেষ এসেছে। মানে এই শব্দগুলি কিন্তু প্রত্যেকটা প্রশ্নে রিপিট আসতেছে। এখন এই শব্দগুলোর উপর ভিত্তি করে আপনাকে কিছু ডিসিশন নিতে হবে অঙ্ক করার সময়, যে আমি শব্দটা দেখার পরে কি করতে হবে আমাকে। মানে এই শব্দটা থাকলে আমি কি করব, বৃহত্তম শব্দটা থাকলে আমি কি করব, ক্ষুদ্রতম শব্দটা থাকলে আমি কি করব, সংখ্যা দ্বারা থাকলে আমি কি করব, সংখ্যা কে থাকলে আমি কি করব। এই কয়েকটা জিনিস আপনাকে বুঝতে হবে। আবার এখানে ভাগশেষ আছে, এখানেও ভাগশেষ আছে, এখানেও ভাগশেষ আছে, এখানেও ভাগশেষ। কখন ভাগশেষ থাকলে কোথায় যোগ করতে হবে, কোথায় বিয়োগ করতে হবে, কি করতে হবে, এই জিনিসগুলো আমাদেরকে স্পষ্ট ধারণা রাখতে হবে। নয়তো পরীক্ষা হলে গেলে তো আপনাকে বলে দিবে না এখানে যোগ করেন, এখানে বিয়োগ করেন, এখানে গসাগু করেন, এখানে লসাগু করেন। প্রশ্নে কিন্তু কোথাও বলে দেওয়া নেই কি যোগ করবেন নাকি বিয়োগ করবেন, গসাগু করবেন নাকি লসাগু করবেন। এটা আপনাকে পড়ে বুঝতে হবে। তাহলে যেই শব্দগুলো আমরা বারবার দেখছি, আমি এই শব্দগুলোকে একটু আলাদা করে রেখেছি। ভাগশেষ, বৃহত্তম বা সব থেকে বড়, এই শব্দগুলো আমরা রিপিট পাচ্ছি। ক্ষুদ্রতম বা সব থেকে ছোট, বৃহত্তম মানেই সবচেয়ে বড়, ক্ষুদ্রতম মানে সবচেয়ে ছোট। দুইটার যে কোনোটি থাকতে পারে, কখনো সবচেয়ে বড় থাকবে, কখনো বৃহত্তম থাকবে, কখনো সবচেয়ে ছোট থাকবে বা ক্ষুদ্রতম থাকবে। আর আরেকটা জিনিস দেখি, সংখ্যা কে বা সংখ্যা দ্বারা, এই শব্দগুলো আমি কমন পাচ্ছি অঙ্কগুলোতে। তাহলে এই শব্দগুলোর উপর ভিত্তি করেই কিন্তু আমি কি করব, গসাগু লসাগু করবো নাকি সেটা দেখবো, যোগ বিয়োগ এগুলো দেখবো। অঙ্ক করার সময় আমি আরো বিস্তারিত ভাবে বলবো। এখন আমরা আরেকটা বেসিক জিনিস শিখবো। দেখেন আমি কিন্তু আগেই বলেছিলাম আমি আজকে বেসিক জিনিসগুলো শিখাচ্ছি। বেসিক জিনিসগুলো শিখে থাকলে এরকম করে শুধুই 3টে অঙ্ক না বা এই 5টা অঙ্ক না, আপনাকে যদি এরকম 100টা অঙ্ক দেয় আপনি পারবেন। আর যদি আপনি বেসিক পার্টটা না বুঝেন, এই অঙ্কটা ছাড়া একটু যদি আমি চেঞ্জ করে দিই আরেকটা অঙ্ক, আপনার জন্য করাটা কঠিন হয়ে যাবে। অনেক অঙ্ক মুখস্থ করে ফেলে, আমার তো এই কয়েকটা অঙ্ক আছে, এই কয়েকটা অঙ্ক আমি 5বার করে করবো, মুখস্থ হয়ে যাবে। অনেককে বলাও হয় এরকম যে এই অঙ্কগুলো আসলে অনেক কঠিন, বুঝতে সমস্যা, তো তুমি মুখস্থ করে ফেলো, বা তুমি 4-5বার প্র্যাকটিস করে এমনিতেই পারবা পরীক্ষায়। যদি এই হুবহু অঙ্কটা দেয়, 5বার অঙ্ক করার ফলে আপনি এই অঙ্কটা পারবেন, কিন্তু অন্য অঙ্কগুলো পারবেন না। ঠিক আছে? সো আমাদের দরকার বেসিকটা বুঝে নাও। ভাগ অঙ্কের সাথে লসাগু এবং গসাগুর একটা সম্পর্ক আছে। দেখেন, ভাগ অঙ্কের মোট 4টা অংশ, ওই যে ভাগশেষ একটা অংশ। ভাগ অঙ্কের 4টা অংশ কি কি? ভাজক, ভাজ্য, ভাগফল এবং ভাগশেষ। এই 4টা অংশের মধ্যে দেখেন আমাদের এই অঙ্কগুলোতে এই ভাগশেষ শব্দটা বারবার এসেছে। আর ভাজক এবং ভাজ্যের সাথে গসাগু লসাগুর একটা সম্পর্ক আছে, ভাগফল। ও দুধ ভাগ, ও মনে করেন যে ওর এখানে রেজাল্ট যাই আসুক তাতে আমাদের কিছু যায় আসে না। ভাগফল নিয়ে আমাদের মাথা ঘামানোর কোনো দরকার নেই, আমাদেরকে মাথা ঘামাতে হবে ভাজক, ভাজ্য এবং ভাগশেষ, এই 3টা নিয়ে। একটা জিনিস দেখেন, আমরা একটু আগে দেখেছি 12, 18 এবং 24 এর গসাগু। গসাগু আমরা দেখেছি কত, 6। আর 12, 18 ও 24 এর লসাগুটা আমরা কি দেখেছি, লসাগুটা আমরা দেখেছি কত, 72। দেখেন তো, গসাগু মানে কি, সব থেকে বড় কোন সংখ্যাটা দিয়ে, সব থেকে বড় কোন সংখ্যা দ্বারা
আমি 12, 18 এবং 24-কে ভাগ করতে পারতেছি। মানে এই 6টা হচ্ছে আমার ভাজক, এই 6টা হচ্ছে আমার ভাজক, আর এই 12, 18 এবং 24 হচ্ছে আমার ভাজ্য। আমি যখন গসাগু নির্ণয় করি তখন আসলে আমি প্রদত্ত সংখ্যাগুলো হচ্ছে আমার ভাজ্য থাকে, আর আমি ভাজক নির্ণয় করি। আমি কি নির্ণয় করি? ভাজক নির্ণয় করি। ব্যাপারটা বুঝেন, ভাজক, আমি যখন ভাজক নির্ণয় করব তখন সেটা হবে কি? গসাগু। ভাজক, ভাজক সমান সমান কি? গসাগু। কোন কোন সংখ্যাগুলোর? যেই যে ভাজ্যগুলো আমার দেওয়া আছে, এই যে 12, 18, 24, আমি 6 দিয়ে 12-কেও ভাগ করতে পারি, 6 × 2 = 12। 6 দিয়ে আমি 18-কেও ভাগ করতে পারি, 3 × 6 = 18। আর 6 দিয়ে হচ্ছে আমি 24-কেও ভাগ করতে পারি, 4 × 6 = 24। মানে 6 হচ্ছে আমার সেই ভাজকটা, যেই ভাজক দিয়ে আমি 12, 18 এবং 24-কে নিঃশেষে ভাগ করতে পারি, এবং সে সব থেকে বড় সংখ্যা। কারণ 12, 18, 24-কে আমি 1 দিয়েও ভাগ করতে পারবো, 2 দিয়েও ভাগ করতে পারবো, 3 দিয়েও ভাগ করতে পারবো, বা 6 দিয়েও ভাগ করতে পারবো। এরা সবাই ভাজক। কার? 12, 18, 24-এর ভাজক। কিন্তু 6টা সব থেকে বড়, তাই তাকে আমি গসাগু হিসেবে নিয়েছি। ব্যাপারটা কি ক্লিয়ার? তাহলে আমার যখন কোনো অঙ্কে ভাজক নির্ণয়ের কথা বলবে, বা একটা সংখ্যা দ্বারা বলবে যে আমি কোন সংখ্যা দ্বারা, কোন বৃহত্তম সংখ্যা দ্বারা আমি প্রদত্ত সংখ্যাগুলোকে ভাগ করতে পারবো, কোন সংখ্যা দ্বারা আমরা ভাগ করি? ভাজক দিয়ে ভাগ করি। তাহলে যখন এই সংখ্যা দ্বারা শব্দটা থাকবে, যখন এই সংখ্যা দ্বারা শব্দটা থাকবে, তখন সেখানে আমরা গসাগু করব। কারণ এই সংখ্যা দ্বারা মানে কি? কাকে দ্বারা ভাগ করি? ভাজক দ্বারা ভাগ করি। কাকে দ্বারা ভাগ করি? ভাজক দ্বারা ভাগ করি। তাহলে ভাজক দ্বারা, সংখ্যা দ্বারা শব্দটা থাকলে আমরা গসাগু করব। আবার বৃহত্তম শব্দ বা সবচেয়ে বড় শব্দটা থাকলে আমরা কি করব? গসাগু করবো। সব থেকে বড় বললেও সেটা কি হবে? ভাজকের মধ্যে সব থেকে বড় ভাজকটা আমাকে বের করতে বলেছে। তাহলে গসাগু নির্ণয় করার জন্য আমরা দেখব অঙ্কের মধ্যে, মানে যে অঙ্কের মধ্যে সংখ্যা দ্বারা শব্দটা থাকবে, বা বৃহত্তম বা সবচেয়ে বড় শব্দটা থাকবে, সেখানে আমরা কি করব? গসাগু করব। সেখানে আমরা কি করব? গসাগু করব। এখানে দেখেন, ভাজক, আমি বলেছি যেই সংখ্যা দ্বারা আমরা ভাগ করি, কাকে দ্বারা ভাগ করি? ভাজক দ্বারা ভাগ করি। তাহলে ভাজক দ্বারা যে ভাগ করি, আমাকে যদি প্রশ্নের মধ্যে সংখ্যা দ্বারা শব্দটা থাকে, তখন সেখানে আমরা কি করব? গসাগু করবো। এই যে দেখেন, এখানে যখন আমরা একটু আগে দেখেছিলাম, 4টা অঙ্ক দেখেছিলাম আমরা, সংখ্যা দ্বারা, সংখ্যা দ্বারা মানে এখানে আমাকে কি করতে হবে? গসাগু করতে হবে, কারণ আমাকে ভাজক নির্ণয় করতে বলছে। আমি আরো অঙ্ক সামনে ওইগুলো যখন করাবো, আবার এই জিনিসগুলো কিন্তু আপনাদেরকে তখনও বুঝাবো। সবাই একটু আরেকটু মনোযোগ দেন। এবার আমরা দেখতেছি, ঘষাগুর পার্টটাতে দেখলাম। এবার লসাগুর ক্ষেত্রে চিন্তা করে দেখেন, 12, 18, 24 এর লসাগু 72। এই 72 সংখ্যাটা হচ্ছে ওই সংখ্যাটা, যেই সংখ্যাকে, যেই সংখ্যাকে 12 দিয়ে ভাগ করা যায়, 12 দিয়ে 72-কে ভাগ করা যায়, 6, 12, 72। 12 দিয়ে, সরি, 18 দিয়ে 72-কে ভাগ করা যায়, 4, 18, 72। আর 24 দিয়েও 72-কে ভাগ করা যায়, 3, 24, 72। মানে 72 হচ্ছে ওই সংখ্যাটা, যেই সংখ্যাকে 12, 18, 24 দিয়ে নিঃশেষে বিভাজ্য করা যায়। এখানে 12, 18, 24 প্রদত্ত সংখ্যাগুলো হচ্ছে আমার ভাজক, আর এটা হচ্ছে কি আমার ভাজ্য। এটা হচ্ছে কি আমার ভাজ্য। আমি কোন সংখ্যাকে ভাগ দিচ্ছি? ভাগ অঙ্কে আমি কাকে ভাগ করি? ভাজ্যকে ভাগ করি। তাহলে কোন অঙ্কে যদি আমার কাছে মনে হয় যে আমাকে ভাজ্য বের করতে বলেছে, তখন সেখানে আমি লসাগু করব। আর কোন অঙ্কে যদি আমার মনে হয় যে আমাকে ভাজক বের করতে বলেছে, তখন আমি সেখানে কি করব? গসাগু করব। তখন সেখানে আমি কি করব? গসাগু করব। মানে এই অঙ্কে এই যে 12, 18, 24, এই সংখ্যাকে কোন সংখ্যা দ্বারা ভাগ করব? 6 দ্বারা ভাগ করব। যাকে দ্বারা ভাগ করব সে হবে ভাজক, আর যে সংখ্যাগুলোকে ভাগ করব তারা হবে ভাজ্য। গসাগুর ক্ষেত্রে প্রদত্ত সংখ্যাগুলো থাকে আমার ভাজ্য, আর যেই সংখ্যা দ্বারা ভাগ করব সেটা হচ্ছে আমার ভাজক, সেটা হচ্ছে আমার গসাগু, সব থেকে বড় ভাজক। আর লসাগুর ক্ষেত্রে আমাকে ভাজক দিয়ে দেওয়া হয়, কোন সংখ্যাকে আমি এই ভাজকগুলো দিয়ে ভাগ করতে পারবো সেটা সব থেকে ছোট হতে হবে, সেটাই হচ্ছে আমার লসাগু। তাহলে দেখেন, আমি আবারও ক্লিয়ার করে বলতেছি, যদি আপনি কোথাও দেখেন প্রশ্ন পড়ে আপনি বুঝেন আপনাকে ভাজক বের করতে বলেছে, মানে সেখানে আপনাকে প্রদত্ত সংখ্যাগুলোর গসাগু নির্ণয় করতে হবে। আর যদি আপনাকে বলে ভাজ্য নির্ণয় করতে বলেছে, তখন সেখানে আপনাকে কি করতে হবে? লসাগু করতে হবে। এখন দেখেন, প্রশ্নের মধ্যে যদি সংখ্যা কে থাকে, শব্দটা যদি থাকে এরকম, কোন সংখ্যা কে, এখন কোন সংখ্যাকে আমরা ভাগ করি? ভাজ্যকে আমরা ভাগ করি। তার মানে আমাকে লসাগু বের করতে বলেছে, ভাজ্য বের করতে বলেছে, মানে লসাগু বের। আর যদি বলে কোন সংখ্যা দ্বারা ভাগ করব, কাকে দ্বারা ভাগ করি? ভাজক দ্বারা ভাগ করি। তার মানে আমাকে গসাগু নির্ণয় করতে বলেছে। বৃহত্তম সংখ্যা আমরা গসাগুর ক্ষেত্রে কি করি? গরিষ্ঠ, সব থেকে বড় সংখ্যাটা বের করি। ভাজক যেগুলো থাকে
সাধারণ ভাজক বা সাধারণ গুণনীয়কগুলোর মধ্যে সব থেকে বড়। মানে বৃহত্তম বা সব থেকে বড় শব্দটা থাকলে আমরা কি করব, গসাগু করব। আর ক্ষুদ্রতম বা সব থেকে ছোট শব্দটা থাকলে, এই শব্দটা প্রশ্নে থাকলে আমরা কি করব, লসাগু করব। আশা করি সবাই বুঝতে পেরেছেন। আর ভাগশেষ, যখন আমরা গসাগু লসাগু নির্ণয় করি তখন ভাগশেষের মান হয় শূন্য। মানে এই যে আমি একটু আগে দেখেছি 12, 18 এবং 24, এই তিনটার গসাগু 6, মানে কি 6 দিয়ে এদেরকে ভাগ করলে ভাগশেষটা কত আসবে, শূন্য আসবে। আবার 12, 18, 24-এর লসাগু হচ্ছে 72। এ মানে 12, 18, 24 দিয়ে 72-কে ভাগ করলে ভাগশেষ কিন্তু শূন্য আসবে। মানে যেই গসাগু এবং লসাগু আমরা নির্ণয় করি, এই সংখ্যাগুলোকে বা এই সংখ্যা দ্বারা ভাগ করলে কোনো ভাগশেষ পাওয়া যাবে না। তো যখনই আমাকে ভাগশেষ থাকার কথা বলবে তখন আমাকে ভিন্নভাবে একটু চিন্তা করতে হবে। ঠিক আছে, সেটা কি, সেটা আমরা একটু অঙ্কে দেখি। আমরা প্রথমে আমাদের 5 নম্বর অঙ্কটা দেখবো। 5 নম্বর অঙ্কটা একটু আমরা পড়ি, যে কোন বৃহত্তম সংখ্যা দ্বারা, দেখেন প্রশ্নটা পড়েন, প্রথম 3টা শব্দ বা 4টা শব্দ পড়তে পড়তে কিন্তু আপনি বুঝে গেছেন আপনার এই প্রশ্নে গসাগু করতে হবে না লসাগু করতে হবে। বুঝতে পারছেন না? এই যে দেখেন, এখানে সংখ্যা দ্বারা শব্দটা আছে, সংখ্যা দ্বারা। এখন আমরা কোন সংখ্যা দ্বারা ভাগ করি, আমরা ভাজক দ্বারা ভাগ করি। তার মানে আমাকে ভাজক বের করতে বলেছে। তার সাথে তার সাথে আবার বৃহত্তম শব্দটা এখানে আছে, মানে সব থেকে বড়। তার মানে সব থেকে বড় থাকলে আমরা গসাগু করব, ভাজক সংখ্যা দ্বারা ভাজক বের করতে বলছে গসাগু, তার মানে আমাকে এখানে গসাগু বের করতে হবে, ভাজক বের করতে হবে। তাহলে দেখেন আমাকে কি বলেছে, বলেছে এই 100-কে আমি একটা সংখ্যা দ্বারা ভাগ করব এবং সেক্ষেত্রে ভাগশেষ থাকবে 4। আবার 184-কেও আমি একই সংখ্যা দ্বারা ভাগ করব এবং সেক্ষেত্রে আমার ভাগশেষ থাকবে 4। আমরা জানি কি গসাগুর ক্ষেত্রে কি হবে, গসাগুর ক্ষেত্রে ভাগ দেওয়ার পরে এই যে ভাজক দিয়ে ভাগ করলে কোনো ভাগশেষ থাকবে না, ভাগশেষ থাকবে শূন্য। কিন্তু আমার এখানে ভাগশেষ 4 আছে। তাহলে ভাগশেষ যদি 4 থাকে এখানে, এখানে আছে 100 ভাজ্য। তাহলে এখানে ভাজ্যটা কত থাকলে আমার ভাগশেষটা শূন্য আসতো, একটু চিন্তা করে দেখেন তো। অবশ্যই ভাজ্যটা যদি এখানে 4 কম হতো, এখানে তো 4 ভাগশেষ আছে, মানে ভাজ্যটা যদি এখানে 96 হতো, তাহলে কিন্তু আমার ভাগশেষটা হয়ে যেত কত, শূন্য। ভাগশেষটা হয়ে যেত কত, শূন্য। আবার এখানে 184-কে এই সংখ্যাটা দিয়ে ভাগ করার কারণে ভাগশেষ হবে 4। কিন্তু যদি আমার ভাগশেষ শূন্য আসতে হয় তাহলে এখানে সংখ্যাটা হতে হবে কত, 184। এই যে দেখেন, সরি 180, 180 যদি সংখ্যাটা থাকতো তাহলে কিন্তু আমার ভাগশেষ আসতো শূন্য। 96 থাকলে ভাগশেষ আসতো কত, শূন্য। তার মানে আমাকে এমন একটা সংখ্যা বের করতে হবে যেই সংখ্যা দিয়ে আমি 96-কে ভাগ করতে পারি, যেই সংখ্যাটা দিয়ে আমি 180-কে করতে পারি, সেটাই হবে আমার ভাজক এবং সেটাই হবে আমার গসাগু। তার মানে আমি গসাগু কার বের করব, 96 এবং 180। 96 এবং 180 এর গসাগুটা আপনাদেরকে একটু বের করে দেখাই। 96 এবং 180 এর গসাগুটা হচ্ছে কি, এখানে 88 আসবে, 96 দিয়ে ভাগ করলে 88 একে 88, 12, সরি এখানে 84 আসবে, 84। আর এই 84 দিয়ে আমি 96-কে ভাগ করলে 1, 84, 12, 12 দিয়ে 84-কে ভাগ করলে কত আসবে, 7, 12, 84, আমার আসতেছে কত, 12। তার মানে এই যে ভাজকটা, এই ভাজকটা আমার কত আসবে, এই ভাজকটা হচ্ছে আমার 12 আসবে। তাহলে দেখেন 12 দিয়ে 100-কে ভাগ করলে 8, 12, 96, আমার ভাগশেষ আসতেছে 4। 12 দিয়ে 180-কে ভাগ করলে 12, 15, 180, ভাগশেষ আসতেছে 4। মানে নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যাটি হবে কত, সরি নির্ণেয় বৃহত্তম সংখ্যাটি কত আসবে, নির্ণেয় বৃহত্তম সংখ্যাটি হবে 12। তাহলে আমরা এখানে কি দেখতে পাচ্ছি, যে আমার এখানে বৃহত্তম সংখ্যাটা হচ্ছে 12। 12 দিয়ে 100-কে ভাগ করলেও ভাগশেষ 4 থাকতেছে, 12 দিয়ে 184-কে ভাগ করলেও 104 থাকতেছে, ভাগশেষ 4 থাকতেছে। তাহলে বৃহত্তম সংখ্যার দ্বারা, তাহলে আমার এখানে যেহেতু ভাগশেষ 4 থাকতেছে, আমি ফার্স্টে এই 4টাকে এই 100 থেকে বিয়োগ করে দিব, থাকবে কত, 96। আবার 184 থেকেও এই 4টাকে বাদ দিয়ে দিব, যে ভাগশেষটা তাকে বাদ দিয়ে দিব, তাহলে যে ভাজ্যটা আমি পাচ্ছি এই ভাজ্যটা নিঃশেষে বিভাজ্য হবে। 100 আর 184 কিন্তু নিঃশেষে বিভাজ্য না, ভাগশেষটাকে বাদ দিলে যে ভাজ্যটা পাচ্ছি সেটা কিন্তু কি, নিঃশেষে বিভাজ্য। তাহলে আমার নির্ণেয় সংখ্যাটি হবে, নির্ণেয় সংখ্যাটি হবে 96 ও 180 এর গসাগু এর সমান, গসাগু এর সমান। এবং আমি এখানে কি করছি, ওই যে 96 আর 180 এর গসাগু করলাম, গসাগু পেলাম 12। সুতরাং আমি পাচ্ছি গসাগু 12। আপনারা গসাগুটা করে নেবেন, গসাগু 12। সুতরাং আমরা লিখতে পারি নির্ণেয়
বৃহত্তম সংখ্যা, নির্ণেয় বৃহত্তম সংখ্যা 12। এটাই আমার উত্তর। উত্তরটা কত আসবে? 12 হবে। এই 12টাই হচ্ছে বৃহত্তম সংখ্যা, যেটা দিয়ে আমি 100-কে ভাগ করলে ভাগশেষ 4 থাকতেছে, 184-কে ভাগ করলে ভাগশেষ 4। আশা করি সবাই এই অঙ্কটা বুঝতে পেরেছেন। এই অঙ্কটা যদি বুঝতে পারেন, তাহলে এর পরের অঙ্কটা দেখেন, ঠিক ইমিডিয়েট, এটা তো 5 নাম্বার অঙ্ক, 5-এর পরে 6 নাম্বার অঙ্কটা দেখেন। দেখেন দুইটা অঙ্কের মধ্যে পার্থক্যটা কি, একটু নিজেরা একটু চিন্তা করে দেখেন তো দুইটা অঙ্কের মধ্যে পার্থক্যটা কোথায়। তো দেখেন আমরা এখন হচ্ছে যে এই 5 নাম্বার অঙ্কটা তো আমরা দেখেছি, 6 নাম্বার অঙ্কটা কোন বৃহত্তম সংখ্যা দ্বারা, এই যে সংখ্যা দ্বারা মানে কি, আমাকে এখানে আবারও কি করতে হবে? গসাগু বের করতে হবে। গসাগু বের করতে হবে, কারণ বৃহত্তম শব্দটা আছে, সংখ্যা দ্বারা শব্দটা আছে। 27, 40, 65-কে ভাগ করলে যথাক্রমে 3, 4 ও 5 ভাগশেষ থাকবে। তাহলে 3, 4 ও 5, 27-এর জন্য 3 ভাগশেষ থাকবে। এই যে 27-কে একটা নির্দিষ্ট সংখ্যা দিয়ে ভাগ করলে ভাগশেষ থাকবে 3। আবার 40-কে ওই নির্দিষ্ট সংখ্যা, সেম সংখ্যাটা দিয়ে ভাগ করলে ভাগশেষ থাকবে 4। আবার 65-কে ওই সেম সংখ্যাটা দিয়ে ভাগ করলে ভাগশেষ থাকবে 5। তাহলে আপনি দেখেন তো, ভাগশেষ যদি 5 থাকে, ভাগশেষ যদি 3 থাকে, মানে 27-কে তো ভাগ করা যাচ্ছে না নিঃশেষে, তাহলে কাকে নিঃশেষে ভাগ করা যাবে? 24-কে নিঃশেষে ভাগ করা যাবে এই সংখ্যা দিয়ে। আবার 40-কে তো ভাগ করলে 4 ভাগশেষ দিতেছে, তাহলে 40-কে নিঃশেষে বিভাজ্য করা যাচ্ছে না, তাহলে কোন সংখ্যাটাকে নিঃশেষে বিভাজ্য করা যাবে? 36-কে। 65-কে নিঃশেষে বিভাজ্য করা যাচ্ছে না, তাহলে কোন সংখ্যাটাকে নিঃশেষে বিভাজ্য করা যাবে? 60-কে। তার মানে যেই স্টার মার্ক চিহ্নের যে সংখ্যাটা, সেই সংখ্যাটা দিয়ে আমি 24-কে ভাগ করতে পারবো, 36-কে ভাগ করতে পারবো, 60-কে ভাগ করতে পারবো, এরকম একটা সংখ্যা বের করতে হবে এবং সেটা সব থেকে বৃহত্তম হতে হবে। তার মানে কি 24, 36 এবং 60-এর আমাকে গসাগু নির্ণয় করতে হবে, সিম্পল হিসাব। তাহলে আমরা অঙ্কটা কিভাবে করবো? আগেরটার মতোই, যে 27 থেকে আমরা 3 বিয়োগ করে দিব, তাহলে কত আসবে? 24। আবার একইভাবে 40 থেকে আমরা 4 বিয়োগ করে দিব, আসবে কত? 36। আবার 65 থেকে আমরা কি করব? 5 বিয়োগ করে দিব, আসবে কত? 60। তাহলে নির্ণেয় বৃহত্তম সংখ্যা হবে, নির্ণেয় বৃহত্তম সংখ্যাটি হবে এই যে 24, 36 ও 60 এর গসাগু এর সমান। এই কথাগুলো কিন্তু লিখতে হবে। তাহলে আমরা যখন 24, 36 এবং 60-এর গসাগু করব, যে যার যার মতো গসাগু করবেন, আমি আমার মতো করে গসাগু করছি। এখানে 2 দিয়ে ভাগ যাবে 12, 18, 30। আবার 2 দিয়ে ভাগ করা যাবে 6, 9, 15। আর 2 দিয়ে 3টাকে ভাগ করা যাচ্ছে না, 3 দিয়ে ভাগ করলে 2, 3, 5। সুতরাং আমার গসাগু হবে কত? গসাগু হবে 2 গুণ 2 গুণ 3, মানে 12। সুতরাং সংখ্যাটি কত? 12। এই যে দেখেন, এখানে যদি 12 লিখি, 12 দুগুণে 24, ভাগশেষ থাকতেছে 3। 12 লিখলে 3, 12, 36, ভাগশেষ থাকতেছে 4। 12 লিখলে 5, 12, 60, ভাগশেষ থাকতেছে 5। তাহলে 12 দিয়ে 27, 24, 65-কে ভাগ করলে 3, 4, 5 ভাগশেষ থাকতে, এবং এটি হচ্ছে সব থেকে বড় সংখ্যা। সুতরাং নির্ণেয় বৃহত্তম সংখ্যা কত? নির্ণেয় বৃহত্তম সংখ্যা সমান সমান 12। ব্যাপারটা সবাই বুঝতে পেরেছেন আশা করি। তাহলে এই দুইটা অঙ্ক ছিল আমার গসাগু ভিত্তিক। এখন দেখেন পরের অঙ্কটা, দেখেন এর পরের অঙ্কটা 6-এর পরে 7 নাম্বার অঙ্কটা যদি আমরা একটু দেখি। 7 নাম্বার অঙ্কটাতে কি বলেছে? কোন ক্ষুদ্রতম সংখ্যা কে, এই যে দেখেন সংখ্যা কে, কাকে ভাগ করি আমরা? ভাজ্যকে ভাগ করি। আমরা ভাজ্যকে ভাগ করি, আর ভাজ্যকে ভাগ করলে আমার কি আসবে? ভাজ্যকে ভাগ করলে আমার কি আসবে? কাকে দিয়ে ভাগ করবো? 8, 12, 18, 24, এদেরকে দিয়ে এই সংখ্যাকে ভাগ করলে ভাগশেষ আসবে 5। সংখ্যাটা হবে ক্ষুদ্রতম। তার মানে ভাজ্য বের করতে হলে আমি লসাগু বের করব। এখন দেখেন, এখন দেখেন জিনিসটা কিরকম। 8 দিয়ে, 12 দিয়ে, 18 দিয়ে, 24 দিয়ে আমি একটা সংখ্যাকে ভাগ করব, এবং ভাগফল আলাদা আলাদা আসতে পারে। আমি বলেছি আমার গসাগু লসাগুর ক্ষেত্রে ভাগফল কি আসলো আমার ডাজন্ট ম্যাটার, ভাগশেষ এখানে থাকবে 5। তাহলে আমাকে ফার্স্টে কি করতে হবে? ভাজ্যটা বের করতে হবে। কোন ভাজ্যটা বের করব? যেই ভাজ্যটাকে আমি 8, 12, 18, 24 দিয়ে নিঃশেষে বিভাজ্য করতে পারবো। তো এই ভাজ্য বের করার জন্য আমরা কি করব? লসাগু বের করব। তাহলে আমরা ফার্স্টে লসাগু বের করি। আমি জানি, আমি নিজে জানি যে এই 8, 12, 18, 24-এর লসাগু আসবে কত? 72। 8, 12, 18, 24-এর লসাগু আসবে 72। এখন 8 দিয়ে 72-কে ভাগ করলে 8 নং 72, 12 দিয়ে ভাগ করলে 6, 12, 72, 4, 18, 72, 3, 24, 72। এখন 72-কে এই 4টা সংখ্যা দিয়ে ভাগ করলে আমার কিন্তু ভাগশেষ শূন্য আসতেছে, আমার ভাগশেষ দরকার 5। আপনি চিন্তা করে দেখেন তো, কখন ভাগশেষ 5 আসবে? এখানে 72 লিখলে কি ভাগশেষ 5 আসতেছে না? তাহলে 5 ভাগশেষ আসার জন্য সংখ্যাটা 72 থেকে আরেকটু বেশি হতে হবে। তার মানে সংখ্যাটা হতে হবে
77। তখনই 8 দিয়ে 8 নং 72, ভাগশেষ আসবে 5। 12 দিয়ে 6 12 72, ভাগশেষ আসবে 5। 18 দিয়ে 4 18 72, ভাগশেষ আসবে 5। 24 দিয়ে 3 24 72, ভাগশেষ আসবে কত? 5। তার মানে আমার যে ভাজ্যটা হবে সেই ভাজ্যটা হবে 8 12 18 24-এর লসাগু থেকে আরো 5 বেশি। তাহলে আমরা এখানে লিখবো নির্ণেয় ক্ষুদ্রতম নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যাটি হবে সংখ্যাটি হবে 8 12 18 ও 24 এর লসাগু থেকে 5 বেশি হবে। লসাগু থেকে কি হবে? 5 বেশি হবে। তাহলে আমরা যদি 8 12 18 ও 24-এর লসাগু করি, লসাগু তো আমরা সবাই পারি। 4 6 9 12, আবার 2 দিয়ে ভাগ করলে 2 3 9 6, আবার 2 দিয়ে ভাগ করলে 1 3 9 3, আবার 3 দিয়ে ভাগ করলে 1 1 3 1। সুতরাং লসাগু আসবে কত? লসাগু আসবে 2 গুণ 2 গুণ 2 গুণ 3 গুণ 3, 3 3 9, 9 দুগুণে 18, 18 দুগুণে 36, 36 দুগুণে কত? 72। তাহলে 72 হচ্ছে ওই সংখ্যাটা যেটাকে আমরা 8 12 18 24 দিয়ে নিঃশেষে বিভাজ্য করতে পারবো, কিন্তু আমার ভাগশেষ লাগবে 5। তাহলে ভাজ্যটা কি করতে হবে? আমার 5 বাড়ায় দিতে হবে। সুতরাং নির্ণেয় নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যা নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যা কি আসবে? এই 72-এর সাথে আমি 5 যোগ করে দিব, 77। এখন আপনি দেখেন এই 77-কে আপনি সবগুলো সংখ্যা দিয়ে ভাগ করলে প্রত্যেকবার ভাগশেষ কত থাকতেছে? 5 থাকতেছে। আশা করি সবাই বুঝতে পেরেছেন। তাহলে তিনটে কিন্তু আমাদের মোটামুটি কঠিন অঙ্ক যেগুলো ছিল কমপ্লিট হয়ে গিয়েছে। এবার আমরা দুইটা সহজ অঙ্ক দেখবো। এই দুইটা সহজ অঙ্ক আজকে আমাদের ক্লাসের লাস্ট অঙ্ক হবে। এরপরে আমি আরেকটা ভিডিওতে আরো 4টা অঙ্ক করবো। ভিডিওটা আমি বেশি লেংদি করবো না, ঠিক আছে? অলরেডি অনেক বড় হয়ে গেছে ভিডিওটা। এর পরের যে দুইটা অঙ্ক, এই দুইটা অঙ্ক সহজ। যে দুইটা অঙ্ক 9 নাম্বার, যে একটি লোহার পাত ও একটি তামার পাতের দৈর্ঘ্য যথাক্রমে 672 ও 960 সেন্টিমিটার। পাত দুটি থেকে কেটে নেওয়া একই মাপের সব থেকে বড় টুকরার দৈর্ঘ্য হচ্ছে। এই যে সব থেকে বড় টুকরার দৈর্ঘ্য সবচেয়ে বড় থাকলে আমরা জানি গসাগু। তারপর আমরা একটু কমন সেন্সে চিন্তা করি যে আমি 672 এই সেন্টিমিটারের যে লোহার পাতটা আছে এটাকে টুকরা টুকরা করবো। এখন টুকরা গুলো তো কখনো 672-এর থেকে বড় হতে পারবে না, 960-এর থেকে বড় হতে পারবে না। তাহলে টুকরা গুলো অবশ্যই কি হবে? তাদের থেকে ছোট হবে। তাহলে টুকরার দৈর্ঘ্য কি হবে বের করার জন্য? সব থেকে বড় টুকরাটা, যেই টুকরাটা হবে কি, আমি এটাকেও ওই সাইজের টুকরা করব, এটাকে ওই সাইজের টুকরা করব, কোনো অংশ অবশিষ্ট থাকবে না। তাহলে সেক্ষেত্রে আমাকে কি করতে হবে? গসাগু বের করতে হবে। আমাকে কি বের করতে হবে? গসাগু। আমি কি বলেছি? যে এই যে সব থেকে বড় এই ধরনের শব্দ থাকলে আপনি যখন সমানভাবে ভাগ করতেছেন বা হচ্ছে যে কারো মধ্যে ভাগ করে দিচ্ছেন, এই ধরনের অঙ্কগুলোতে আমরা গসাগু করি। তাহলে এখানে কি আসবে? নির্ণেয় সবচেয়ে বড় টুকরা দৈর্ঘ্য হবে 672 ও 960 এর গসাগু এর সমান। তাহলে গসাগুটা বের করলে 672 আর 960-এর যদি আমি গসাগু বের করি, একবার যাবে 672, এখানে আসবে 288 আসবে। এটা দিয়ে 672-কে ভাগ করলে দুইবার যাবে, 576 আসবে। এখানে আসবে 96, 96 দিয়ে আমি যদি 288-কে ভাগ করি, তিনবার যাবে, 288 শূন্য। সুতরাং গসাগু কত? গসাগু 96। তার মানে 96 সেন্টিমিটার করে যদি আমি কাটি, 672-কে আমি সমান টুকরায় ভাগ করতে পারবো, 960-কে আমি সমান টুকরায় ভাগ করতে পারবো। সুতরাং বৃহত্তম টুকরা হবে, বৃহত্তম টুকরা কি হবে? 96 সেন্টিমিটার। এখন এ পর্যন্ত হচ্ছে প্রথম অঙ্ক শেষ। এই যে টুকরার দৈর্ঘ্য কত আসবে বলছে, প্রত্যেক পাতের টুকরা সংখ্যা নির্ণয় করো। এখন 672-কে যদি আমি 96 96 সেন্টিমিটার করে টুকরা করি, তাহলে লোহার পাতের সংখ্যা হবে, লোহার পাতের সংখ্যা কয়টা হবে? আমি কি করব? 672-কে এই 96 দিয়ে ভাগ করে দেবো, এই 96 দিয়ে ভাগ করে দেবো, উত্তর আসবে 7টি। আবার একইভাবে তামার পাতের টুকরা কত আসবে? তামার পাতের সংখ্যা আসবে কয়টি? আমি ওই 960-কে
আমি 96 দিয়ে ভাগ করে দিব, উত্তর আসবে কয়টি? 10টি। দেখেন কোনো কিন্তু অবশিষ্ট থাকবে না, আপনারা ভাগ দিয়ে দেখবেন কোনো অবশিষ্ট থাকবে না। ওইটাই আপনাকে বলেছে যে পাত থেকে কেটে নেওয়া একই মাপের সব থেকে বড় টুকরা দৈর্ঘ্য কত হবে। এর মানে হচ্ছে আমি এখান থেকে যখন কাটবো কোনো পাতের সংখ্যা ভিন্ন হতে পারবে না, প্রত্যেকটা সমান সমান হতে হবে। 96 করে প্রত্যেকটা 60টা পেলাম, এখানে এখানে 10টা পেলাম, কোনো অংশ অবশিষ্ট থাকতে না। 10 সেন্টিমিটার বাদ থেকে গেল, 20 সেন্টিমিটার বাদ থেকে গেল, এরকম কোনো অংশ আমার এখানে। আশা করি সবাই বুঝতে পেরেছেন। আজকের ক্লাসে আমাদের সব সর্বশেষ অঙ্কটা আমরা একটু দেখি। এটা ক্লাস 5-এর একটা অঙ্কের সাথে মিলে যায়। যেমন চারটি ঘন্টা একত্রে বেজে যথাক্রমে 10 সেকেন্ড, 20 সেকেন্ড, 24 সেকেন্ড ও 32 সেকেন্ড অন্তর অন্তর বাজতে লাগলো, কমপক্ষে কত সময়? এই যে কমপক্ষে, সব থেকে কম, সবচেয়ে ছোট বা কমপক্ষে এরকম শব্দ থাকলে আমরা জানি সেখানে লসাগু করতে হয়। তার সাথে আরেকটু চিন্তা করি, 10 সেকেন্ড পর একটা ঘন্টা বাজতেছে, 20 সেকেন্ড পর একটা বাজতেছে, 24 সেকেন্ড পর, 32 সেকেন্ড পর। আপনি কি করবেন? সবগুলো আবার একত্রে কি কখনো 10 সেকেন্ড বা 32 সেকেন্ডের আগে বাজা সম্ভব? সম্ভব তো না। তার মানে বাজবে আরো পরে গিয়ে। তার মানে যেই সংখ্যাটা আমরা নির্ণয় করতে যাচ্ছি সেটা এই সংখ্যাগুলো থেকে বড় হয়, মানে আমাকে লসাগু করতে হবে। তাহলে ঘন্টাগুলো আবার একত্রে বাজবে, ঘন্টাগুলো একত্রে বাজবে 10, 20, 24 ও 32 এর লসাগু এর সমান সময় পর। লসাগু এর সমান সময় পর। তাহলে আমরা 10, 20, 24, 10, 20, 24 এবং 32-এর লসাগু করব। 10, 20, 24 এবং 32-এর লসাগু করলে কত আসে দেখেন তো। আমি যতটুকু জানি 480 বা এরকম আসবে, 420 আসবে। 2 দিয়ে ভাগ করলে 5, 10, 12, 16। আবার 2 দিয়ে ভাগ করলে 5, 5, 6, 8। আবার 2 দিয়ে ভাগ করলে 5, 5, 3, 4। 5 দিয়ে ভাগ করলে 1, 1, 3, 4। সুতরাং লসাগুটা কত আসবে? লসাগুটা আসবে 2 গুণ 2 গুণ 2 গুণ 5 গুণ 3 গুণ 4। 3 4 12, 5 5 60, 60 120, 240, 480। তার মানে 480 সেকেন্ড পর। সুতরাং 480 সেকেন্ড, বা এটাকে যদি আমরা মিনিটে নিই, 8 মিনিট, 480 সেকেন্ড বা 8 মিনিট পর ঘন্টাগুলো আবার একত্রে বাজবে। ঘন্টাগুলো একত্রে বাজবে। উত্তর 480 সেকেন্ড বা 8 মিনিট। আশা করি সবাই এই পর্যন্ত অঙ্কগুলো বুঝতে পেরেছেন। আপনারা এখন প্রশ্ন পড়ে আসলে গসাগু লসাগু, কোথায় গসাগু করতে হবে কোথায় লসাগু করতে হবে, এটা আসলে না বুঝার কথা না। আশা করি সবাই এটা বুঝতে পেরেছেন। ধন্যবাদ এই পর্যন্ত থাকার জন্য সাথে। যদি সমস্যা হয় আপনার, আপনি এই ভিডিওটা আবার দেখতে পারবেন বছরের যে কোনো সময়। আপনার যদি সমস্যা হয়, আপনি সাথে সাথে এই ভিডিওটা বের করবেন এবং অঙ্কটা একবার দেখে নিবেন। এরকম বারবার করে দেখতে দেখতে দেখবেন যে কনসেপ্টটা আপনার মাথার মধ্যে ঢুকে গিয়েছে একবারে। ঠিক আছে, ইনশাল্লাহ দ্রুতই পরবর্তী আরেকটা ভিডিও নিয়ে আসবো যেখানে এই চ্যাপ্টারের আরো 4টা অঙ্ক আছে, সেই 4টা অঙ্ক আমি করে দেখাবো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।